আমি বাবলু স্যার, বুঝতেই পারছ আজ আবার ইভলিউশন চ্যাপ্টারের কিছু অংশ আলোচনা করব বলে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই খুব ভালো আছো। গতকাল যে সুপার সাইক্লোন আমফান গেল, তাতে সত্যিই খুব ভয়ের বিষয় ছিল। সেই জন্য কালকে তেমন কোনো ভিডিও করতে পারিনি। আজ সাত সকাল বসে গেলাম তোমাদের ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করব বলে। এখন চলে এলাম ব্ল্যাকবোর্ডে। আজকে যে বিষয়টা আলোচনা করব, জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণ, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। ইভলিউশনের জীবাশ্ম ঘটিত প্রমাণ বা প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স নিয়ে আজকে আলোচনা করব। যে অংশটা আজকে আলোচনা করব তার মধ্যে আমি এখানে উল্লেখ করে রেখে দিয়েছি। 1 নাম্বার, প্রত্নজীববিদ্যা কাকে বলে? প্রত্নজীববিদ্যা কাকে বলে? প্যালিওন্টোলজি, ইংরেজিতে বলা হয় প্যালিওন্টোলজি। মাইন্ড ইট, প্যালিওন্টোলজি মানে প্রত্নজীববিদ্যা, মানে যেখানে জীবাশ্ম এবং জীবাশ্মের বয়স এবং জীবাশ্মের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। জীববিদ্যার শাখা, সেটাই হলো প্যালিওন্টোলজি। জীববিদ্যার যে শাখাতে জীবাশ্ম নিয়ে আলাপ আলোচনা করা হয়, জীবাশ্মের আকার, জীবাশ্মের বয়স, জীবাশ্মের উপস্থিতি ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করা হয়, তাকে প্যালিওন্টোলজি বলা হয়। নেক্সট, জীবাশ্ম কাকে বলে এটা তোমাদের জানতে হবে। এটা ভূগোলেও তোমরা এক সময় পড়েছ, জীবন বিজ্ঞানেও পড়ানো হয়। জীবন্ত জীবাশ্ম কাকে বলে, জীবাশ্মের গুরুত্ব বা তাৎপর্য কি সেটা জানতে হবে। আর ঘোড়ার জীবাশ্মের ইতিহাস, ঘোড়ার বিবর্তনের ইতিহাস বা ঘোড়ার যে জীবাশ্ম আগে ছিল উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে, সেই জীবাশ্মের সম্পর্কে তোমাদের ধারণা নিতে হবে। তা প্রথমেই চলে আসি, প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি কাকে বলে। আমি প্রথমেই ডেফিনেশনটা বলে দিয়েছি, আবার উল্লেখ করছি। জীববিদ্যার যে শাখাতে জীবাশ্ম নিয়ে আলাপ আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় প্যালিওন্টোলজি। এখানে জীবাশ্মের আবিষ্কার পদ্ধতি, জীবাশ্মের বয়স পদ্ধতি, জীবাশ্মের আকার আকৃতি, কেমন পরিবেশে তাদেরকে পাওয়া যায়, কোন শিলাতে পাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় প্যালিওন্টোলজি। নেক্সট চলে যাই, জীবাশ্ম কাকে বলে। একদম সোজা প্রশ্ন, ভূগোলেও তোমরা পড়েছো যে জীবাশ্মের একটা কমপ্লিট ডেফিনেশন তোমাদেরকে জেনে রাখতে হবে। ফসিল, ফসিল, হোয়াট ইজ ফসিল? FOSSIL, ফসিল। ফসিল কাকে বলে বা জীবাশ্ম? খুব সংক্ষেপে আমরা বলে থাকি, পাললিক শিলার ভাঁজে ভাঁজে বা স্তরে স্তরে উদ্ভিদ কিংবা প্রাণীর সমগ্র দেহের কিংবা দেহাংশের যে শিলীভূত ছাপ বা প্রস্তুরীভূত ছাপ, তাকে আমরা বলি জীবাশ্ম বা ফসিল। পাললিক শিলার ভাঁজে ভাঁজে জীবের অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর সমগ্র দেহের অথবা দেহাংশের অর্থাৎ দেহের কোনো কোনো অংশের যে প্রস্তুরীভূত বা শিলীভূত ছাপ বা প্রিন্ট, PRINT, প্রিন্ট বা ছাপ, তাকে আমরা জীবাশ্ম বলে থাকি বা ফসিল বলে থাকি। এই ফসিলের মধ্যে খুব একটা উল্লেখযোগ্য ফসিল তোমরা পড়তে চলেছ, ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ, যার একদম আদিম অবস্থা ইওহিপ্পাস
হ্যাঁ, এদের তো আর জীবিত অবস্থায় পাওয়া যায়নি, ফসিল অবস্থায় পাওয়া গেছে। এই ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ তোমাদের পড়তে হবে। আর্কিওপটেরিক্স বলে একটা পাখির জীবাশ্ম জার্মানির বোভেরিয়া অঞ্চলে খুঁজে পাওয়া গেছিল। আর্কিওপটেরিক্স নামক পাখির জীবাশ্ম জার্মানির বোভেরিয়া অঞ্চলে খুঁজে পাওয়া গেছিল, যার মধ্যে একদিকে কিছু পাখির বৈশিষ্ট্য ছিল আর একদিকে কিছু সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য ছিল, যার থেকে অনুমান করা হয় যে সরীসৃপ জাতীয় প্রাণী থেকে পক্ষী জাতীয় প্রাণীদের আবির্ভাব ঘটেছে। আর এখানে কিন্তু আমি দুটো প্রাণীর জীবাশ্মের উদাহরণ দিলাম। উদ্ভিদের মধ্যে অনেক জীবাশ্ম আছে, যেমন টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের অন্তর্বর্তী উভয় গোষ্ঠীর বৈশিষ্ট্য বহনকারী এক ধরনের উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছে, যাকে আমরা টেরিডোস্পার্ম বলে থাকি। এটাও একটু মনে রাখার চেষ্টা করবে, এটা কিন্তু উদ্ভিদ জীবাশ্মের একটা উদাহরণ। অসংখ্য উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ রয়েছে, প্রাণীর উদাহরণ রয়েছে আমাদের ভারতবর্ষে। তা চলে আসি যে জীবাশ্মের গুরুত্ব বা জীবন্ত জীবাশ্ম কাকে বলে একটু জানতে হবে। দেখো এখন তিন নাম্বারটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। মানে অনেকে মনে করবে যে লিভিং ফসিল, তাহলে ফসিলের ডেফিনেশনটা দিয়ে দিই, না, কখনো সেটা হবে না। লিভিং ফসিল মানে সুদূর অতীতকালে আবির্ভূত হয়ে যে সমস্ত জীবগুলো এখনো পৃথিবীতে বেঁচে রয়েছে, কিন্তু তাদের সমসাময়িক জীবেরা ইতিমধ্যেই পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে এবং এক ধরনের জীবগোষ্ঠী থেকে আরেক ধরনের জীবগোষ্ঠী উদ্ভবের সাক্ষ্য বহন করছে, এক ধরনের উদ্ভিদ থেকে আরেক ধরনের উদ্ভিদ উদ্ভবের সাক্ষ্য বহন করছে, এক ধরনের প্রাণী থেকে আরেক ধরনের প্রাণীর উদ্ভবের সাক্ষ্য বহন করে বেড়াচ্ছে, সেগুলোকে বলা হয় লিভিং ফসিল। ফসিলের অর্থ হচ্ছে এখানে মানে অনেক দিন আগেকার, বহু বছরের আগেকার, অনেক বছর আগে, কোটি কোটি বছর আগে এরা পৃথিবীতে ছিল, এখনো রয়েছে। এই যে সুদূর অতীত কালের উপর ভিত্তি করে জীবাশ্মের সঙ্গে একটু মিল পাওয়া যায়, কিন্তু লিভিং মানে জীবন্ত, অর্থাৎ বেঁচে রয়েছে। একটা প্রশ্ন অনেক সময় আসে যে লিভিং ফসিল এবং ফসিলের মধ্যে পার্থক্য লেখো, এটা একটু কিন্তু মাথায় রাখতে হবে। লিভিং ফসিলরা এখনো পৃথিবীতে বেঁচে রয়েছে, কিন্তু তাদের সমসাময়িক জীবেরা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, আর ফসিল পৃথিবীতে নেই। তারা পাললিক শিলা স্তরের ভাঁজে ভাঁজে তাদের দেহের সমগ্র অংশের বা দেহাংশের কিছু কিছু শিলীভূত বা প্রস্তরীভূত ছাপ রয়ে গেছে। এই জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্ম একটু মাথায় রাখবে। জীবন্ত জীবাশ্মের মধ্যে দুই একটা উদাহরণ তোমাদের মাথায় রাখতে হবে। গিঙ্গোবাইলোবা বলে এক ধরনের ব্যক্তবীজী উদ্ভিদ আছে, এখনো পাওয়া যায়। এদেরকে পূর্ব হিমালয়ে একটু বেশি দেখতে পাওয়া যায়। বিশেষ করে তোমরা যদি শিলং শহরে কোনোদিন যাও, তাহলে একটু খেয়াল করে দেখবে শিলং শহরের ভেতরেই একটা বড় লেক রয়েছে, ওয়ার্ডস লেক বলা হয়, একটা ভালো সুসজ্জিত লেক রয়েছে। ওখানে গিঙ্গোবাইলোবা বলে দুটো উদ্ভিদ রয়ে গেছে। ওরা কিন্তু অতি প্রাচীনকালে পৃথিবীতে ছিল, এখনো বেঁচে রয়েছে, কিন্তু ওদের সমসাময়িক জীবেরা কিন্তু পৃথিবীতে আর বেঁচে নেই। উদ্ভিদের মধ্যে গিঙ্গোবাইলোবা একটা আইডিয়াল এক্সাম্পল। একটা প্রশ্ন দেওয়া হয় উঁচু ক্লাসে, হোয়াই গিঙ্গোবাইলোবা ইজ কল্ড লিভিং ফসিল। গিঙ্গোবাইলোবাকে কেন লিভিং ফসিল বলা হয়? এদের পাতার মাঝখানে একটু লোভ মতো থাকে, সেই জন্য বাইলোবা নামটা হয়েছে। চলে আসি প্রাণী জগতে কি স্যার এমন কোন জীবন্ত জীবাশ্মের উদাহরণ হয়? অনেক উদাহরণ হয়। তোমরা নাম শুনেছো প্লাটিপাস হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে 15 কোটি বছর আগে পাওয়া যেত, এখনো ওই অঞ্চলে পাওয়া যায়।
এছাড়াও অন্যান্য মহাসাগরে আমরা প্লাটিপাসের অস্তিত্ব দেখতে পাই। 15 কোটি বছর আগে অস্ট্রেলিয়া মহাদেশে কিন্তু ওই প্লাটিপাসকে দেখতে পাওয়া যেত, এখনো ওখানে বেঁচে রয়েছে। এবং ওই সময় প্লাটিপাসের যে যে বৈশিষ্ট্যগুলো ছিল এখনো সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে, কিন্তু তাদের সমসাময়িক জীবেরা আর কেউ বেঁচে নেই। এটা একটা জীবন্ত প্রাণী জীবাশ্মের উদাহরণ। আরো একটা উদাহরণ তোমরা নাম শুনেছ, এটা খুব কমন নাম, লাং ফিশ, ফুসফুস যুক্ত মাছ, লাং ফিশ। লাং ফিশের মধ্যে একদিকে মাছের বৈশিষ্ট্য আছে, আরেকদিকে উভয়চরের বৈশিষ্ট্য রয়েছে। তেমনি প্লাটিপাস যেটা বললাম, প্লাটিপাসের মধ্যে একদিকে সরীসৃপের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আরেকদিকে ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য রয়েছে। তেমনি এই যে এখন যে উদাহরণটা বললাম লাং ফিশ, মাছের মতো এদের ফুলকা আছে, এদের পটকাটা পরিবর্তিত হয়ে ফুসফুস তৈরি করেছে, মাছের মতো কানকু আছে, মাছের মতো দেহে আঁশ আছে, মায়োটম পেশি আছে, মাছের মতো মাকু আকৃতির দেহ এবং জোর ও বিজোড় পাখনা রয়েছে এবং পাখনা পাখনা রশ্মিযুক্ত রয়েছে, কিন্তু উভয়চর মতো ফুসফুস রয়ে গেছে, উভয়চরদের মতো ফুসফুস রয়ে গেছে। এর থেকে সিদ্ধান্ত করা হয় যে উভয়চর জাতীয় প্রাণী থেকে মৎস্য বা মাছ পিসেস বা মাছ জাতীয় প্রাণীদের আবির্ভাব ঘটেছে। অপরদিকে লাংফিশ থেকে আমরা বলতে পারি যে সরীসৃপ জাতীয় প্রাণী থেকে স্তন্যপায়ী প্রাণীদের আবির্ভাব ঘটেছে। জীবন্ত জীবাশ্ম দিয়ে এক ধরনের জীবগোষ্ঠী থেকে আরেক ধরনের জীবগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, এটা বলা যায়। অধিকাংশ জীবন্ত জীবাশ্মগুলো মানে সংযোগকারী জীব হিসাবে চিহ্নিত, সংযোগকারী জীব। জীবন্ত জীবাশ্মের মধ্যে বেশিরভাগটাই সংযোগকারী জীব, দুটো ভিন্ন গোষ্ঠীর বৈশিষ্ট্য এরা বহন করে বেড়াচ্ছে এবং আবার পৃথিবীতে এরা বেঁচেও রয়েছে। সুদূর অতীতকালে পৃথিবীতে এরা আবির্ভূত হয়েছিল। সেই জন্য একটা প্রশ্ন অনেক সময় আসে, সব সংযোগকারী জীবেরা লিভিং ফসিল, কিন্তু সব লিভিং ফসিল সংযোগকারী জীব নাও হতে পারে। সংক্ষেপে একটু বুঝিয়ে দাও, এমন একটা প্রশ্ন কিন্তু হলেও হতে পারে। সংযোগকারী জীব হলে লিভিং ফসিল নাও হতে পারে। যেমন স্ফেনোডন, স্ফেনোডনের মধ্যে আমরা সরীসৃপের বৈশিষ্ট্যটাই মেনলি দেখতে পাই, কিন্তু এরা অতি প্রাচীনকালে পৃথিবীতে এসেছিল, কিন্তু এদেরকে আমরা ঠিক সংযোগকারী জীব হিসাবে গণ্য করতে পারছি না, এরা লিভিং ফসিল হিসাবে গণ্য করা হয়। এদেরকে দুটো ভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ সেতু রচনা করতে পারছে না, কানেক্টিং লিঙ্ক হিসাবে এরা কাজ করছে না। যাই হোক, আশা করি জীবন্ত জীবাশ্ম কাকে বলা, তার এক্সাম্পল, জীবাশ্মের সঙ্গে তার পার্থক্য কি বুঝতে পেরেছ। এবার চলে আসবো 4 নাম্বার, জীবাশ্মের গুরুত্ব বা তাৎপর্য। জীবাশ্মের গুরুত্ব বা তাৎপর্য অন্তত 3টে থেকে 5টা পয়েন্টস তোমরা করে রাখবে, খুব পরীক্ষায় আসে। জৈব অভিব্যক্তিতে জীবাশ্মের গুরুত্ব লেখো, অথবা জীবাশ্মের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। আমি দেখেছি কখনো কোনো 3 নম্বরের একটা প্রশ্ন আসে, কখনো কোনো 2 নম্বরের প্রশ্ন আসে, 5 নম্বরের কোশ্চেন নর্মালি এখান থেকে আসে না। তাহলেও জেনে রেখে দেবে 3টে থেকে 5টা পয়েন্টস। জীবাশ্মের মাধ্যমে পৃথিবীর আনুমানিক বয়স নির্ণয় করা যায়। জীবাশ্ম ঘটিত প্রমাণ দেখে আমরা কোনো জীবের বয়স নির্ণয় করতে পারি। জীবাশ্মের সাহায্য নিয়ে প্রাচীনকালের আবহাওয়া কেমন ছিল সেটা আমরা আইডিয়া নিতে পারি। প্রাচীনকালের জলবায়ু কিংবা আবহাওয়া কেমন ধরনের ছিল কোন একটা অঞ্চলের, সেটা বিষয়ে আমরা আইডিয়া নিতে পারি। জীবাশ্মের সাহায্যে আমরা কোনো একটা জীবের উদ্বংশীয় জীবেরা, অর্থাৎ তার পূর্বপুরুষেরা কেমন ছিল, তাদের কেমন বৈশিষ্ট্য ছিল, তাদের স্বভাব কেমন ছিল, সেই বিষয়ে আমরা একটা আইডিয়া পাই। আবার এক জীব থেকে আরেকটা জীব উদ্ভবের সাক্ষ্য জীবাশ্ম থেকে আমরা জানতে পারি। যেমন আমি আর্কিওপটেরিক্সটা বললাম, আর্কিওপটেরিক্সের মধ্যে পাখির কিছু বৈশিষ্ট্য আছে। এদের চোয়াল ছিল না, চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়েছে। আর তোমরা সবাই জানো চঞ্চু কাদের দেখতে পাওয়া যায়, পাখিদের, বিক বলা হয় ইংরেজিতে, বিক, চঞ্চু। এই আর্কিওপটেরিক্সের চঞ্চু ছিল, চোয়াল ছিল না।
আবার এদের দেহে পালক ছিল পাখির মতন। পাখির মতো সামনের পা দুটো ডানাতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ ডানা ছিল। এই দিক দিয়ে বলা হচ্ছে এরা মানে পক্ষী শ্রেণীভুক্ত। আবার সরীসৃপের সঙ্গে এদের অনেকগুলো মিল খুঁজে পাওয়া গেছে। এদের সরীসৃপের মতো দেহের উন্মুক্ত অংশে, অর্থাৎ যেখানে পালক ছিল না সেখানে শুষ্ক এপিডার্মাল স্কেল, ড্রাই এপিডার্মাল স্কেল খুঁজে পাওয়া গেছে। আবার যে এদের যে মেরুদণ্ডের কশেরুকার বৈশিষ্ট্য, তার সঙ্গে সরীসৃপের বৈশিষ্ট্যের অনেক মিল খুঁজে পাওয়া গেছে। এদের চঞ্চুতে দাঁত ছিল, সরীসৃপের দাঁতের সঙ্গে এদের দাঁতের অনেক মিল খুঁজে পাওয়া গেছে। এই দিক থেকে এদেরকে বলা হচ্ছে একদিকে সরীসৃপ আর একদিকে পাখি। এই যে একটা জীব থেকে আরেকটা জীব উদ্ভবের সাক্ষ্য আমরা জীবাশ্ম থেকে জানতে পারি। আরো অনেক উদাহরণ আছে জীবাশ্মের, যেমন টেরিডোস্পার্ম, একদিকে টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করছে, আর একদিকে জিমনোস্পার্ম ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করতো বলে ধারণা করা হচ্ছে। এরাও জীবাশ্ম। তাহলে এক জীব থেকে আর এক জীব উদ্ভবের সাক্ষ্য বহন করে জীবাশ্ম। অনেক এক্সাম্পল রয়েছে, আমি অল্প কয়েকটা তুলে ধরলাম। তোমরা একটু বইটা ভালো করে পড়বে, দেখবে আরো এক্সাম্পল থাকতে পারে কোনো কোনো বইতে। এবার সবশেষে চলে আসবো ঘোড়ার জীবাশ্মের ইতিহাস। ঘোড়ার জীবাশ্মের ইতিহাস, ঘোড়ার জীবাশ্মের ইতিহাস আমরা মোটামুটি বিভিন্ন তথ্য থেকে জানতে পারি 1879 সালে এই ঘোড়ার জীবাশ্ম সংক্রান্ত ব্যাপারে একটা আইডিয়া পাওয়া যায়। 1879 সালে ঘোড়ার জীবাশ্মের সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় নাম করা প্যালিওবটানিস্ট ওথনিয়েল চার্লস মার্স। এই আমেরিকান প্যালিওবটানিস্ট 1879 সালে প্রথম ঘোড়ার জীবাশ্মের বিবরণ দেন, এবং এগুলো উত্তর আমেরিকা অঞ্চলে এই জীবাশ্মগুলো খুঁজে পাওয়া গেছিল। এই আমেরিকান প্যালিওবটানিস্ট বা প্যালিওঅন্টোলজিস্টও আমরা এদেরকে বলতে পারি, প্যালিওঅন্টোলজিস্ট, প্রত্নজীববিদ্যার সাথে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে ইনি বিখ্যাত ছিলেন। ওথনিয়েল চার্লস মার্স, উনি 1879 সালে এই ঘোড়ার জীবাশ্ম উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে এবং তাদের বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলেন। সেই ধারণাগুলো তোমাদের একটু পড়তে হবে, আমি এক এক করে তুলে ধরবো। ঘোড়ার যে জীবাশ্ম, তার মধ্যে মেন যে ধাপগুলো রয়েছে এই 5টা ধাপ: ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। এই 5টা ধাপ একদম আদিমতম, অর্থাৎ ঘোড়ার পূর্বপুরুষ ইওহিপ্পাস, বর্তমান যে ঘোড়া তাকে আমরা ইকুয়াস বলে থাকি। ইওহিপ্পাস থেকে মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস, মেরিচিপ্পাস থেকে প্লায়োহিপ্পাস, প্লায়োহিপ্পাস থেকে ইকুয়াস, অর্থাৎ আধুনিক ঘোড়া। দিস ইজ কল্ড মডার্ন হর্স। আর এটাকে বলে অ্যানসিয়েন্ট হর্স, অর্থাৎ ইওহিপ্পাস হচ্ছে আদিমতম ঘোড়া, ঘোড়ার পূর্বপুরুষ। তা প্রথমে আমরা চলে আসবো, এদের 3টে জিনিস তোমাদের জানতে হবে। ঘোড়ার যে এই বিবর্তন, উচ্চতার দিক থেকে একটা পরিবর্তন হয়েছিল, পায়ের যে আঙুল ছিল তার দিক থেকে একটা পরিবর্তন হয়েছিল, পায়ের যে মাসেল সেই মাসেলগুলোর গঠনের পরিবর্তন হয়েছিল, আরেকটা দিক হয়েছিল দাঁতের যে গঠন তারও পরিবর্তন হয়েছিল। মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন দেয় যে ইওহিপ্পাসের 3টে বৈশিষ্ট্য লেখো বা 2টো বৈশিষ্ট্য লেখো, অথবা হয়তো এরকম ভাবে প্রশ্ন দেয় যে ঘোড়ার বিবর্তনে
উচ্চতার কি কি পরিবর্তন হয়েছিল সেটা উল্লেখ করো। প্রথমেই চলে আসি ইওহিপ্পাস। হ্যাঁ, ইওহিপ্পাস সব থেকে প্রাচীনতম, ইওহিপ্পাস হচ্ছে সব থেকে প্রাচীনতম ঘোড়া। হ্যাঁ, এদের একেবারে আদিম ঘোড়া বলা হয়, এদেরকে বলা হয় উষাকালের ঘোড়া, ডন হর্স বলা হয়। উষাকালের ঘোড়া বা ডন হর্স বলা হয়। এরা উচ্চতায় 11 ইঞ্চি মতো ছিল, 11 ইঞ্চি, তার মানে ওই 24 থেকে 25 সেন্টিমিটার মতো হবে। 11 ইঞ্চি মতো এদের হাইট ছিল। এদের অগ্রপদে 4টে আঙুল ছিল, পশ্চাৎপদে 3টি আঙুল ছিল, এবং এদেরকে দেখতে অনেকটা শেয়ালের মতো ছিল। এবং যে দাঁত ছিল, সেই দাঁতের যে পেশব দাঁত, তোমরা জানো যে উন্নত প্রাণীদের, বিশেষ করে ম্যামেলিয়া শ্রেণীভুক্ত প্রাণীদের 4 রকমের দাঁত থাকে: কৃন্তক, ছেদক, পুরোপেশক এবং পেশক। পেশক দাঁতগুলোর কাজ হচ্ছে খাদ্য বস্তুগুলোকে পিষে ফেলা, গ্রাইন্ড করা, গুঁড়ো করা। এদের পেশক দাঁতে তেমন কোনো খাজ ছিল না, এবং দাঁতের গঠনের মধ্যে সিমেন্ট বলে একটা বস্তু থাকে, সিমেন্ট এদের ছিল না। তার থেকে তৈরি হলো মেসোহিপ্পাস। ইওহিপ্পাস হচ্ছে ইওসিন যুগের ঘোড়া, এটা মনে রাখতে হবে, ইওসিন যুগের ঘোড়া। এদেরকে অন্যখানে উষা কালের ঘোড়া বলা হয়, ডন হর্স। তার থেকে মেসোহিপ্পাস অলিগোসিন যুগের ঘোড়া বলা হয়, এদেরকে অলিগোসিন যুগের ঘোড়া। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, অলিগোসিন যুগের ঘোড়া। এদের হাইট ছিল, উচ্চতা ছিল 24 ইঞ্চির মতন, 24 ইঞ্চির মতো। এটা সেন্টিমিটারে অনেক বইতে লেখা থাকতে পারে, ইঞ্চিকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে 2.5 দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে। সুতরাং কেউ যদি ইঞ্চির উপর ভিত্তি করে লেখে কোনো অসুবিধা নেই, সেন্টিমিটারের উপর ভিত্তি করে যদি কেউ লেখে তাতেও কোনো অসুবিধা নেই। আমি ইঞ্চির উপরে ভিত্তি করে বলছি। এই মেসোহিপ্পাসের অগ্রপদে 4টে আঙুলের মধ্যে একটা আঙুল, একদিকে 2টো ছিল, মাঝখানে একটা বড় ছিল, আর একদিকে একটা ছিল। যেদিকে 2টো ছিল, দুটোর মধ্যে একদম বাইরের দিকেটা ক্ষয়িষ্ণু হতে শুরু করে, ছোট হতে শুরু করে, আর বাকি 3টের মধ্যে মাঝখানেরটা বেশ বড় রূপ ধারণ করে। 4 নম্বর আঙুলটা আস্তে 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 ছোট হতে শুরু করে, আর মানে মিডিল আঙুলটা অনেক ডেভেলপ করে, কিন্তু বাকি 2টো আঙুল তেমন অর্থে ডেভেলপ করে না, যেমন তেমন থেকে যায়। অর্থাৎ 3 আঙুল যুক্ত ঘোড়া বলা হবে এদেরকে। 4র্থ আঙুলটা ক্রমশ অবলুপ্তির পথে। মেসোহিপ্পাস, এদের দাঁতের পেশব দাঁতে তেমন কোনো খাজের পরিবর্তন খুব একটা দেখা দিল না। এরা ছোট ছোট গাছের পাতা টাতা ইত্যাদি সব খেত। এরপরে মেরিচিপ্পাস, মায়োসিন যুগের ঘোড়া। ইওসিন, অলিগোসিন, মায়োসিন যুগের ঘোড়া হচ্ছে মেরিচিপ্পাস। এই মেরিচিপ্পাসকে বলা হয় রুমিনেটিং ঘোড়া, রুমিনেটিং ঘোড়া। মেরিচিপ্পাস রুমিনেটিং ঘোড়া। মোটামুটি এরা খুব ঘাস খেত এক সময়, মানে এট এ টাইম অনেক পরিমাণে ঘাস খেয়ে নিত। সেই ঘাসগুলো খাদ্য থলিতে সঞ্চয় করে রেখে দিত। যখন তারা অবসর নিত তখন সেটাকে উগরে নিয়ে এসে জাবর কাটত। রোমন্থক ঘোড়া বলা হয়। জাবর কাটার আরেকটা বাংলা হচ্ছে রোমন্থক। রুমিনেটিং ঘোড়া বলা হয় এদেরকে, মেরিচিপ্পাসকে। মায়োসিন যুগের ঘোড়া। এদের 3টে আঙুলের মধ্যে মাঝখানের আঙুলটা খুব ডেভেলপ করে গেল, খুব সুগঠিত হলো, কিন্তু খুর তৈরি হলো না। পাশের আঙুল দুটো, 3টের মধ্যে পাশের আঙুল দুটো ক্ষয়িষ্ণু হতে শুরু করলো, কিন্তু মাঝখানেরটা খুব, অর্থাৎ মিডিলের 2য় আঙুলটা খুব ডেভেলপ হলো, কিন্তু খুরের কোনো আবির্ভাব এর মধ্যে দেখা দিল না। কিন্তু পায়ের মাসেলের গঠন
খুব সুদৃঢ় হলো এবং উচ্চতা প্রায় 40 ইঞ্চির মতো হলো। দেখো 11 ইঞ্চি, 24 ইঞ্চি, 40 ইঞ্চি মেরিচিপ্পাস। রুমিনেটিং ঘোড়া বলা হয়, রোমন্থক ঘোড়া, মানে রোমন্থন করতে পারতো এরা, অর্থাৎ জাবর কাটতে পারতো। হ্যাঁ, প্রচুর পরিমাণে এরা ঘাস খেত। এই সময় ঘাসের প্রচুর পরিমাণে আবির্ভাব দেখা দিয়েছিল নাকি পরিবেশে, সেই জন্য এরা ঘাস বেশি পরিমাণে খেত। এরপরে প্লায়োহিপ্পাসের ক্ষেত্রে 3টে আঙ্গুলের মধ্যে মাঝের আঙ্গুলটা খুব ডেভেলপ হয়ে গেল। খুর প্রকৃত অর্থে এলো না, খুরের মতো জিনিসের আবির্ভাব দেখা দিল, কিন্তু প্রকৃত খুর আমরা বলবো না। কিন্তু তার দুপাশে মানে মিডিলের যে 3 নম্বর আঙ্গুলটা ছিল সেইটা বাদে বাকি দুটো আঙ্গুল অনেকটাই ক্ষয়ীভূত হয়ে গেল, প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। এবং যে পায়ের মাসেল তারা ওয়েল ডেভেলপ হলো, যাতে তারা খুব দ্রুত ছুটতে পারে। উচ্চতার দিক থেকেও ওরা বেড়ে গেল, গিয়ে 50 সেন্টিমিটার, 50 ইঞ্চি, 50 ইঞ্চির মতো লেন্থ হয়ে গেল। প্রায় 4 ফুটের থেকে একটু বেশি, 4 ফুট মানে 4 বারং 48 ইঞ্চি, প্রায় 4 ফুটের থেকে সামান্য একটু বেশি হয়ে গেল। এই রুমিনেটিং হর্স বা প্লায়োহিপ্পাস। এরপরে লাস্ট ধাপ আধুনিক ঘোড়া ইকুয়াস। এদের উচ্চতা মোটামুটি 5 ফুট, 5 বারং 60 ইঞ্চি, এবং এদের ওই মাঝখানের যে তৃতীয় আঙ্গুলটা ওয়েল ডেভেলপ হলো। এই আঙ্গুলের একেবারে ডগাতে খুরের আবির্ভাব দেখা দিল, প্রকৃত খুর এসে গেল, এবং তাদের বাকি সমস্ত আঙ্গুলগুলো 100% অবলুপ্ত হয়ে এক খুরযুক্ত পায়ের আবির্ভাব দেখা দিল। এবং এদের যে পায়ের যে মাসেল খুব ওয়েল ডেভেলপ হলো এবং খুব দ্রুত স্থল ভাগের উপর দিয়ে ছুটতে পারত। এই হচ্ছে ঘোড়ার বিবর্তনের ইতিহাস। এটা প্লায়োসিন যুগের ঘোড়া, প্লায়োহিপ্পাস। এটা প্লিস্টোসিন হচ্ছে আধুনিক ঘোড়া। মাইন্ড ইট, ইওহিপ্পাস মানে ইওসিন, মেসোহিপ্পাস মানে অলিগোসিন, মেরিচিপ্পাস মানে মায়োসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন মানে মেরিচিপ্পাস, প্লায়োসিন মানে প্লায়োহিপ্পাস, আর প্লিস্টোসিন যুগ মানে ইকুয়াস। এই হচ্ছে ঘোড়ার বিবর্তন। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই জায়গায় কোনো ড্রয়িং এর প্রশ্ন নেই, বইতে ড্রয়িং করে ব্যাপারটা উল্লেখ করা থাকে। অবশ্যই ড্রয়িংটাকে দেখে দেখে পড়বে, মনে থাকবে। ড্রয়িংটা দেখে দেখে পড়বে, মনে থাকবে। হাইট এবং পায়ের গঠন, সেই সাথে সাথে পায়ের আঙুলের যে পরিবর্তন, সেগুলো একটু পড়বে। তাহলে ছবি দেখে পড়লে মনে থাকবে। কিন্তু ওই ছবিটা অ্যাকচুয়ালি কখনো চিত্র সহ লেখো এরকম কোনো বিবরণ দেয় না। ঘোড়ার ছবিগুলোর প্রয়োজন এই অর্থে নেই, কিন্তু নিজেদের মনে রাখার সুবিধার্থে ছবিগুলো ফলো করবে। আমার ধারণা তোমাদের কোনো প্রবলেম হবে না, সব মনে থাকবে। তা এই প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স বা জীবাশ্ম ঘটিত প্রমাণ বা প্রত্নতত্ত্ব জীব ঘটিত প্রমাণ হিসাবে ঘোড়াকে নিয়ে যে এক্সাম্পলটা দেওয়া হলো, এটা মাথায় রাখবে। ওটা উত্তর আমেরিকাতে পরবর্তীকালে কিন্তু আমরা ওই ঘোড়াটা দেখতে পেয়েছি। সেখান থেকে আমাদের পৃথিবীর অন্যান্য দেশে, অনেকগুলো দেশে ঘোড়াগুলো বিস্তার লাভ করেছে। অ্যাকচুয়াল কিন্তু জীবাশ্ম উত্তর আমেরিকা অঞ্চলে বেশি পাওয়া গেছিল। তাহলে আজকে এই জীবাশ্ম এবং জীবাশ্ম ঘটিত প্রমাণ সংক্রান্ত ব্যাপারগুলোর আলাপ আলোচনা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, বাড়িতে ভালো করে পড়াশোনা করো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। সেক্ষেত্রে পড়ানো হবে হোমোলোগাস এবং অ্যানালোগাস অঙ্গ, সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গ আগামী দিন পড়াবো। আর পড়া হিসাবে রইল তোমাদের জীবাশ্ম এবং জীবাশ্ম ঘটিত প্রমাণ। সবাই খুব ভালো থেকো।